আজকের ভিডিওতে আলোচনা করছি বাংলা মৌলিক স্বরধ্বনির বর্গীকরণ। নবম শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীতে যারা পড়াশোনা করছো তাদের জন্য এই চ্যাপ্টারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো তোমরা নিশ্চয়ই জানো যে বাংলা ব্যাকরণে মোট মৌলিক স্বরধ্বনি আছে 7টি। কি কি? ই, এ, এ, আ, অ, ও, উ। আমাদের মুখগহ্বরে এই 7টি মৌলিক স্বরধ্বনি মুখগহ্বরের কোথায় এই মৌলিক স্বরধ্বনিগুলি উচ্চারিত হচ্ছে সেটাই হচ্ছে আমাদের আলোচ্য বিষয়। আমরা এখানে যে ছবি এঁকেছি এই ছবিটা হচ্ছে আমাদের মুখগহ্বরের ছবি। আমরা ধরে নিই, তাহলে এটা যদি মুখগহ্বরের ছবি হয় তাহলে এই দিকের অংশটি অর্থাৎ সামনের অংশটি হচ্ছে মুখের সামনের দিক, এই অংশটি হচ্ছে মুখের পশ্চাৎ দিক এবং এই অংশটি হচ্ছে মুখগহ্বরের মাঝের অংশ। তাহলে আমরা এই ছবিটিকে 3টি ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সম্মুখ, অর্থাৎ এই অংশটি হচ্ছে সম্মুখ, এটি হচ্ছে পশ্চাৎ, পিছনের অংশ অর্থাৎ পশ্চাৎ, এবং এই মাঝের অংশটি হচ্ছে কেন্দ্রীয়। এইভাবে আমরা ভাগ করলাম আমাদের মুখগহ্বরকে সম্মুখ, পশ্চাৎ এবং কেন্দ্রীয়। এবার এই আমাদের মুখগহ্বরের সম্মুখ অর্থাৎ সামনের দিকে যে মৌলিক স্বরধ্বনিগুলি উচ্চারিত হচ্ছে সেগুলো হচ্ছে হ্রস্ব ই, এ, এ। এই 3টি ধ্বনি উচ্চারিত হচ্ছে এবং পশ্চাৎ অর্থাৎ পিছনের দিকে আমাদের মুখগহ্বরের পেছনের দিকে উচ্চারিত হচ্ছে আরও 3টি ধ্বনি। কি কি? অ, ও, উ। এই 3টি ধ্বনি উচ্চারিত হচ্ছে পশ্চাৎ এবং কেন্দ্রীয় অর্থাৎ সম্মুখ এবং পশ্চাতের মধ্যবর্তী জায়গায় উচ্চারিত হচ্ছে আ। এটাকে নাম দিলাম আমরা কেন্দ্রীয়। আমাদের মুখগহ্বরে এই মৌলিক স্বরধ্বনিগুলি উচ্চারণ করার সময় আমাদের জিহ্বা কখনো উপরের দিকে উঠে যায় এবং কখনো নিচের দিকে নেমে যায়। এই জিভের ওঠানামা এবং মৌলিক স্বরধ্বনিগুলি উচ্চারণ করার সময় কখনো কখনো আমাদের জিহ্বা সামনের দিকে এগিয়ে আসে এবং কখনো পিছনের দিকে সরে যায় এবং আমাদের যে ঠোঁট সে ঠোঁট কখনো প্রসারিত হয় এবং কখনো সংকুচিত হয়। কোনো মৌলিক স্বরধ্বনি উচ্চারণ করার সময় আমাদের মুখগহ্বর বেশি উন্মুক্ত হয়, আবার কখনো কম উন্মুক্ত হয় বা সংকুচিত হয়। জিহ্বার ওঠানামা, এগোনো পিছনো, ঠোঁটের প্রসারিত হওয়া বা সংকুচিত হওয়া এবং মুখগহ্বরের উন্মুক্তি অর্থাৎ মুখগহ্বরের ভিতরের শূন্যস্থান কখনো ভরাট হয়ে যাওয়া, কখনো বা ফাঁকা হয়ে যাওয়া বা উন্মুক্ত হয়ে যাওয়া, এই অনুসারে আমরা মৌলিক স্বরধ্বনিগুলিকে বর্গীকরণ করব বা আলাদা করব। আমরা প্রথমেই আলোচনা করব জিহ্বার ওঠা নামা, অর্থাৎ জিহ্বা কখনো উপরের দিকে উঠে যায় কিংবা নিচের দিকে নেমে যায়। জিহ্বার ওঠানামা অনুসারে মৌলিক স্বরধ্বনিগুলিকে 4টি ভাগে ভাগ করা হয়েছে। কি কি? উচ্চ স্বরধ্বনি, উচ্চ মধ্য স্বরধ্বনি, নিম্ন স্বরধ্বনি, নিম্ন মধ্য স্বরধ্বনি। তাহলে আমরা উচ্চ স্বরধ্বনি কাকে বলবো? যে সমস্ত মৌলিক স্বরধ্বনিগুলি উচ্চারণ করার সময় আমাদের জিহ্বা আমাদের তালুকে স্পর্শ করে অর্থাৎ সর্বোচ্চ অবস্থানে থাকে, সে সমস্ত মৌলিক স্বরধ্বনিকে বলা হচ্ছে উচ্চ স্বরধ্বনি। এই উচ্চ স্বরধ্বনির মধ্যে কোনগুলো পড়বে? হ্রস্ব ই এবং হ্রস্ব উ, এই দুটি হচ্ছে উচ্চ স্বরধ্বনি। তাহলে আমরা কি লিখব? হ্রস্ব ই এবং হ্রস্ব উ, এই দুটি স্বরধ্বনি হচ্ছে উচ্চ স্বরধ্বনি, কারণ এই দুটি স্বরধ্বনি উচ্চারণ করার সময় আমাদের জিহ্বা সর্বোচ্চ অবস্থানে থাকে। এরপর হচ্ছে উচ্চ মধ্য স্বরধ্বনি। যে সমস্ত মৌলিক স্বরধ্বনিগুলি উচ্চারণ করার সময় আমাদের জিহ্বা একেবারে সর্বোচ্চ অবস্থানে না থেকে কিছুটা নিচে অবস্থান করে, সেই মৌলিক স্বরধ্বনিগুলিকে বলা হচ্ছে উচ্চ মধ্য স্বরধ্বনি। যেমন এখানে আমরা যদি এই ছবির দিকে তাকাই তাহলে দেখতে পাবো যে এখানে এ এবং ও এই দুটি স্বরধ্বনি হচ্ছে উচ্চ মধ্য স্বরধ্বনি, কারণ এই ছবিটা যদি মুখগহ্বরের ছবি হয় তাহলে সর্বোচ্চ অবস্থানে পরে অবস্থান হচ্ছে এ এবং ও, তাই এ এবং ও হচ্ছে উচ্চ মধ্য স্বরধ্বনি। তাহলে আমরা কি লিখব? এখানে উচ্চ মধ্য স্বরধ্বনি হচ্ছে
এ এবং ও এই দুটি হচ্ছে উচ্চ মধ্য স্বরধ্বনি। এরপর আসি নিম্ন স্বরধ্বনি। আমরা নিম্ন স্বরধ্বনি কাকে বলবো? যে সমস্ত মৌলিক স্বরধ্বনিগুলি উচ্চারণ করার সময় আমাদের জিহ্বা মুখগহ্বরের সর্বনিম্ন স্থানে অবস্থান করে, অর্থাৎ জিহ্বা একেবারে নিচের দিকে নেমে থাকে, সে সমস্ত মৌলিক স্বরধ্বনিগুলিকে বলা হচ্ছে নিম্ন স্বরধ্বনি। এখানে আমরা এই মুখগহ্বরের এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে সর্বনিম্ন স্থানে কে রয়েছে? আ। এই আ হচ্ছে নিম্ন স্বরধ্বনি। তাহলে আমরা নিম্ন স্বরধ্বনির সময় কি পেলাম? আ। এবার হচ্ছে নিম্ন মধ্য স্বরধ্বনি। নিম্ন মধ্য স্বরধ্বনি কাকে বলবো? যে মৌলিক স্বরধ্বনিগুলি উচ্চারণ করার সময় আমাদের জিহ্বা মুখগহ্বরের সর্বনিম্ন স্থানে না থেকে কিছুটা উপরের দিকে উঠে থাকে। যেমন এখানে এই এ এবং অ এই দুটি ধ্বনি উচ্চারণ করার সময় আমাদের জিহ্বা সর্বনিম্ন স্থানে না থেকে কিছুটা উপরের দিকে উঠে থাকে, সেজন্য এ এবং অ হচ্ছে নিম্ন মধ্য স্বরধ্বনি। তাহলে এখানে কি লিখব? এ এবং অ, অর্থাৎ স্বরে। জিহ্বার অগ্রপশ্চাৎ গতি অনুসারে মৌলিক স্বরধ্বনিকে তিনটি ভাগে ভাগ করা হয়। কি কি? সম্মুখ স্বরধ্বনি, পশ্চাৎ স্বরধ্বনি এবং কেন্দ্রীয় স্বরধ্বনি। সম্মুখ স্বরধ্বনি কাকে বলবো? যে সমস্ত মৌলিক স্বরধ্বনিগুলি উচ্চারণ করার সময় আমাদের জিহ্বা সামনের দিকে এগিয়ে আসে, সে সমস্ত মৌলিক স্বরধ্বনিগুলিকে বলা হচ্ছে সম্মুখ স্বরধ্বনি। আমরা এই ছবির দিকে তাকালে দেখতে পাবো যে এই অংশটি হচ্ছে সামনের দিক, অর্থাৎ আমাদের মুখগহ্বরের সামনের দিক, আর এই অংশটি হচ্ছে পিছনের দিক এবং এই অংশটি হচ্ছে মাঝের দিক। তাহলে সামনের দিক অর্থাৎ আমরা যে সমস্ত মৌলিক স্বরধ্বনিগুলি উচ্চারণ করার সময় জিহ্বা সামনের দিকে এগিয়ে আসে, অর্থাৎ এই দিকে এই সামনের দিকে এগিয়ে আসে, সে সমস্ত মৌলিক স্বরধ্বনিগুলি হচ্ছে সম্মুখ স্বরধ্বনি। তাহলে এখানে সম্মুখ স্বরধ্বনির মধ্যে কী কী পড়বে? ই, এ, এ, এই তিনটি স্বরধ্বনি হচ্ছে সম্মুখ স্বরধ্বনি। এবার পশ্চাৎ স্বরধ্বনি কাকে বলবো? যে সমস্ত মৌলিক স্বরধ্বনিগুলি উচ্চারণ করার সময় আমাদের জিহ্বা পিছনের দিকে সরে আসে। যেমন এখানে অ, ও, উ এই তিনটি মৌলিক স্বরধ্বনি উচ্চারণ করার সময় আমাদের জিহ্বা পিছনের দিকে সরে যায়, সেই জন্য অ, ও, উ এই তিনটি ধ্বনি হচ্ছে পশ্চাৎ স্বরধ্বনি। যে সমস্ত মৌলিক স্বরধ্বনিগুলি উচ্চারণ করার সময় আমাদের জিহ্বা এগিয়েও আসে না এবং পিছনেও সরে যায় না, অর্থাৎ মধ্যবর্তী স্থানে অবস্থান করে, সেই স্বরধ্বনিকে বলা হচ্ছে কেন্দ্রীয় স্বরধ্বনি। যেমন আ, এই আ ধ্বনি উচ্চারণ করার সময় আমাদের জিহ্বা সামনের দিকে এগোয় না, আবার পেছনের দিকে সরেও যায় না, অর্থাৎ মধ্যবর্তী স্থানে এই আগানো এবং পেছানো এর ঠিক মধ্যবর্তী স্থানে অবস্থান করে, সেজন্য আ, এই আ হচ্ছে কেন্দ্রীয় স্বরধ্বনি। তাহলে আমরা কি লিখব? সম্মুখ স্বরধ্বনি হচ্ছে ই, এ, এ অর্থাৎ ই, এ, এ। পশ্চাৎ স্বরধ্বনি হচ্ছে অ, ও, উ অর্থাৎ অ, ও, উ এবং কেন্দ্রীয় স্বরধ্বনি হলো আ, এই যে আ। ঠোঁটের সংকোচন এবং প্রসারণ অনুযায়ী মৌলিক স্বরধ্বনিকে আবার দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে সংকুচিত বা কুঞ্চিত বা বর্তুল স্বরধ্বনি এবং অপরটি হচ্ছে প্রসারিত বা প্রসৃত স্বরধ্বনি। যে সমস্ত মৌলিক স্বরধ্বনিগুলি উচ্চারণ করার সময় আমাদের ঠোঁট সংকুচিত হয়ে ফু দেওয়ার মতো গোল হয়ে যায়, সে সমস্ত মৌলিক স্বরধ্বনিগুলিকে বলা হচ্ছে সংকুচিত স্বরধ্বনি বা কুঞ্চিত স্বরধ্বনি বা বর্তুল স্বরধ্বনি। যেমন অ, ও, উ, অ, ও, উ এই তিনটি ধ্বনি উচ্চারণ করার সময় আমাদের ঠোঁট সংকুচিত হয়ে ফু দেওয়ার মতো গোল হয়ে যাচ্ছে। যেমন আমরা যদি উচ্চারণ করি অ, ও, উ, উ যখন বলছি তখন আমাদের ঠোঁট পুরোপুরি গোল হয়ে যাচ্ছে, সেজন্য এটাকে বলা হচ্ছে বর্তুল স্বরধ্বনি বা সংকুচিত স্বরধ্বনি। আবার প্রসারিত বা প্রসৃত স্বরধ্বনি কাকে বলবো? যে সমস্ত মৌলিক স্বরধ্বনিগুলিকে উচ্চারণ করার সময় আমাদের ঠোঁট প্রসারিত হয়, অর্থাৎ দুপাশে ছড়িয়ে যায়, সেই সমস্ত মৌলিক স্বরধ্বনিকে বলা হচ্ছে প্রসারিত স্বরধ্বনি বা প্রসৃত স্বরধ্বনি। যেমন এখানে লক্ষ্য করলে দেখা যাবে যে ই, এ, এ, আ এই চারটি হচ্ছে
প্রসারিত বা প্রসৃত স্বরধ্বনি। কীভাবে আমরা যদি উচ্চারণ করি তাহলে দেখতে পাবো ই, এ, আ, এভাবে কি হচ্ছে, ধীরে ধীরে আমাদের ঠোঁট প্রসারিত হচ্ছে, অর্থাৎ লম্বা হয়ে যাচ্ছে বা দুপাশে ছড়িয়ে পড়ছে। ই, এ, আ, যখন আ বলছি তখন আমাদের ঠোঁট পুরোপুরি প্রসারিত হয়ে যাচ্ছে। সেই জন্য ই, এ, আ এই চারটি হচ্ছে প্রসারিত বা প্রসৃত স্বরধ্বনি। তাহলে আমরা কি লিখব? সংকুচিত, কুঞ্চিত বা বর্তুল স্বরধ্বনি হচ্ছে অ, ও, উ এবং প্রসারিত বা প্রসৃত স্বরধ্বনি হচ্ছে ই, এ, আ। আমাদের মুখগহ্বরের প্রসার বা আমাদের মুখগহ্বর কতটা উন্মুক্ত হয়, কতটা ভরাট হয়ে থাকে, সেই অনুযায়ী মৌলিক স্বরধ্বনিগুলিকে আমরা চারটি ভাগে ভাগ করব। কি কি? সংবৃত্ত স্বরধ্বনি, অর্ধ সংবৃত্ত স্বরধ্বনি, বিবৃত স্বরধ্বনি এবং অর্ধবিবৃত স্বরধ্বনি। এবার সংবৃত্ত স্বরধ্বনি কাকে বলে? যে মৌলিক স্বরধ্বনিগুলি উচ্চারণ করার সময় আমাদের মুখগহ্বর সম্পূর্ণ ভরাট থাকে, অর্থাৎ জিহ্বা আমাদের মুখগহ্বর সম্পূর্ণরূপে ভরাট করে রাখে, অর্থাৎ কোনো ফাঁক থাকে না, সেই স্বরধ্বনিগুলিকে বলা হচ্ছে সংবৃত্ত স্বরধ্বনি। যেমন ই এবং উ, ই এবং উ এই দুটি মৌলিক স্বরধ্বনি উচ্চারণ করার সময় আমাদের জিহ্বা আমাদের মুখগহ্বরকে সম্পূর্ণ ভরাট করে ফেলে, অর্থাৎ আমাদের জিহ্বা আমাদের মুখগহ্বরের সর্বোচ্চ অবস্থানে থাকে, এর ফলে আমাদের মুখগহ্বর সম্পূর্ণ ভরাট হয়ে থাকে, অর্থাৎ মুখগহ্বরে ফাঁকা থাকে না। সেই জন্য এটাকে বলা হচ্ছে সংবৃত্ত, অর্থাৎ সম্পূর্ণরূপে আবদ্ধ থাকা, অর্থাৎ সম্পূর্ণরূপে ভরাট করে রাখা। এই জন্য এই মৌলিক স্বরধ্বনিকে বলা হচ্ছে সংবৃত্ত স্বরধ্বনি। সংবৃত্ত স্বরধ্বনি কোনগুলো? ই এবং উ, হ্রস্ব ই এবং হ্রস্ব উ এই দুটি হচ্ছে সংবৃত্ত স্বরধ্বনি। এবার অর্ধ সংবৃত্ত স্বরধ্বনি কাকে বলবো? যে মৌলিক স্বরধ্বনিগুলি উচ্চারণ করার সময় আমাদের জিহ্বা আমাদের মুখগহ্বরের সর্বোচ্চ অবস্থানে না থেকে কিছুটা নিচে অবস্থান করে, অর্থাৎ কিছুটা ফাঁক থেকে যায় বা সম্পূর্ণ ভরাট করে না, কিছুটা ফাঁক থাকে বা মুখগহ্বর কিছুটা উন্মুক্ত থাকে, অর্থাৎ অর্ধরূপে উন্মুক্ত থাকে বলে এই মৌলিক স্বরধ্বনিকে বলা হচ্ছে অর্ধ সংবৃত্ত স্বরধ্বনি। যেমন এ এবং ও এই দুটি মৌলিক স্বরধ্বনি উচ্চারণ করার সময় আমাদের জিহ্বা সর্বোচ্চ অবস্থানে না থেকে কিছুটা নিচে অবস্থান করে, অর্থাৎ এই অবস্থানে অবস্থান করে, এরকম অবস্থানে অবস্থান করে, সেই জন্য এ এবং ও হচ্ছে অর্ধ সংবৃত্ত স্বরধ্বনি। তাহলে দুই নম্বর আমরা কি লিখব? অর্ধ স্বরধ্বনি। কি কি? এ এবং ও। এবার হচ্ছে বিবৃত স্বরধ্বনি কাকে বলা হবে? যে মৌলিক স্বরধ্বনিগুলি উচ্চারণ করার সময় আমাদের জিহ্বা সর্বনিম্ন অবস্থানে থাকে, অর্থাৎ আমাদের মুখগহ্বর সম্পূর্ণ উন্মুক্ত থাকে, অর্থাৎ মুখ হা হয়ে যায়, সেই স্বরধ্বনিকে বলা হচ্ছে বিবৃত স্বরধ্বনি। যেমন আ, অর্থাৎ এই আ উচ্চারণ করার সময় আমাদের মুখগহ্বর সম্পূর্ণরূপে ফাঁকা থাকে বা সম্পূর্ণরূপে উন্মুক্ত থাকে, অর্থাৎ বিবৃত। বিবৃত কথার অর্থ হচ্ছে সম্পূর্ণ উন্মুক্ত থাকা, সেই জন্য আকে বলা হচ্ছে বিবৃত স্বরধ্বনি। তাহলে বিবৃত স্বরধ্বনি কি হবে? বিবৃত স্বরধ্বনি হচ্ছে আ। আর অর্ধ বিবৃত স্বরধ্বনি কাকে বলা হবে? অর্ধ বিবৃত স্বরধ্বনি আমরা কাকে বলবো? যে মৌলিক স্বরধ্বনিগুলি উচ্চারণ করার সময় আমাদের জিহ্বা সর্বনিম্ন অবস্থানে না থেকে কিছুটা উপরের দিকে উঠে থাকে, অর্থাৎ আমাদের মুখগহ্বরের কিছুটা অংশ ভরাট করে রাখে আর বাকি বেশিরভাগ অংশ উন্মুক্ত থাকে। তো এরকম অবস্থানে উচ্চারিত ধ্বনি হচ্ছে এ এবং অ। এই দুটি ধ্বনি উচ্চারণ করার সময় আমাদের মুখগহ্বরের নিচে কিছুটা অংশ ভরাট থাকে এবং বেশিরভাগই উপরে ফাঁকা থাকে, উন্মুক্ত থাকে, সেই জন্য এ এবং অ হচ্ছে অর্ধ বিবৃত স্বরধ্বনি। এ এবং হচ্ছে অ।